রঘুনাথপুর গ্রাম। গ্রামটির মাঝে আছে একটা পুকুর। পুকুরটি বেশ বড় মাপের। পুকুরটির আশেপাশে বেশ কিছু বাড়িঘরও আছে। গ্রামের গবাদি পশু চান করানো থেকে অনেক মানুষজনও নানা কাজে এই পুকুরের জল ব্যবহার করে থাকে। আর গরমের দিন এলে তো কোনো কথাই নেই, গ্রামের ছেলেপেলেরা সারাটা দিনই এই পুকুরের জলে দাপিয়ে বেড়ায়। পুকুরটির চারপাশে কয়েকটি বড় বড় তাল গাছ আছে। জলে তাল পড়লে ছেলেপেলেরা তা নিয়ে নিজেদের মধ্যে কাড়াকাড়ি শুরু করে দেয়। পুকুরটির পাশ দিয়েই চলে গেছে গ্রামের মেঠো রাস্তা। গ্রামের এই রাস্তা দিয়েই সমস্ত লোকজন দিনে রাতে যাতায়াত করে। গ্রামে চুরি ডাকাতি তেমন কিছুই হয় না, তাই সবাই সুখে শান্তিতে এই গ্রামে বসবাস করে। তবে গ্রামবাসীদের এই সুখের মাঝেই একদিন ব্যাঘাত ঘটল। সবে সকাল হয়েছে, এখনো চারিদিকটা তেমনভাবে পরিষ্কার হয়নি। গ্রামের হরিহর কাঁধে লাঙল ও তার গরু নিয়ে জমিতে যাচ্ছে। জমি চাষ দিয়ে নতুন ফসল লাগাবে, তাই সে একটু বেশি সকালেই বেরিয়েছিল। সে নিজের মনে হাঁটছিল, তখনও রাস্তায় লোকজন কেউ বের হয়নি, তাই রাস্তাটা অত্যন্ত ফাঁকাই ছিল। হরিহর যখন সেই পুকুরবারের রাস্তার কাছে এসে পৌঁছায়, হঠাৎ করেই সে পুকুরের জলে ঝপ করে কিছু একটা পড়ার আওয়াজ শুনতে পায়। সে প্রথমটাই ভেবেছিল হয়তো পুকুরের জলে তাল টাল কিছু একটা পড়েছে, কিন্তু তার হঠাৎই কিছু একটা খেয়াল হতেই সে দাঁড়িয়ে পড়ল। তারপর ভাবল, এখন তো তাল পাকার সময় নয়, তার উপর তাল পড়ার এত জোরে আওয়াজ তো হবে না। ব্যাপারটা কি একবার দেখতে হবে তো। এইসব ভেবে সে পিছন ঘুরে পুকুরের দিকে একটু এগিয়ে গেল। তারপর পুকুর পাড়ে দাঁড়িয়ে সে পুকুরের চারিদিকে তাকিয়ে ভালোভাবে দেখতে লাগলো। হঠাৎই তার চোখ আটকে পড়ে পুকুরের এক কোণার দিকে। সেখানে সে তাকিয়ে যা দেখলো, তাতে তার সারা শরীরের রক্ত যেন হিম হয়ে গেল। তার শির দ্বারা দিয়ে যেন একটা হিম শীতল স্রোত বয়ে গেল। সে দেখলো সেই পুকুরের জলে একটা মৃতদেহ ভাসছে, আর মৃতদেহটির শরীরের নানা জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। তাকে যে অনেক কষ্ট দিয়ে খুন করা হয়েছে তা মৃতদেহটি দেখলেই বোঝা যাচ্ছে। এত সকালে এমন একটা ঘটনার সম্মুখীন হয়ে হরিহর প্রচন্ড ভয় পেয়ে যায়। সে এক দৌড়ে তার গরুগুলির কাছে চলে আসে। গ্রামবাসীকে খবর দিতে সে আর জমির দিকে যায় না, সে তাড়াতাড়ি করে সোজা গ্রামের সবাইকে জানানোর জন্য চলে আসে। গ্রামবাসীরা হরিহরের কাছ থেকে এরকম একটা খবর পেয়ে একে একে পুকুর পাড়ে এসে জড়ো হতে থাকে। সবাই সবার চোখ চাওয়াচাই করে আলোচনা করতে থাকে। তবে একটা জিনিস, মৃতদেহটি যে কার সেটা কেউই চিনতে পারল না, কেননা লোকটি এই গ্রামের কেউ ছিল না। তাই সবাই আরো বেশি করে চিন্তায় পড়ে গেল।
একটু পরে পুলিশ আসে। পুলিশ এসে গ্রামবাসীদের নানা জিজ্ঞাসাবাদ করতে থাকে। তারপর মৃতদেহটিকে নিয়ে চলে যায়। গ্রামে এত বড় একটা ঘটনা ঘটায় গ্রামবাসীদের মধ্যে নানা কানাঘুষো চলতে থাকে। তবে কিছুদিনের মধ্যে আর তেমন কিছু না ঘটায় গ্রামের লোকজন এই ঘটনা প্রায় ভুলেই গেছে। প্রথম দিকে গ্রামের অনেকেই পুকুরে আসতে চাইতো না, তবে ধীরে ধীরে সবাই আসা শুরু করে দেয়। ঠিক এর পরেই একদিন ঘটে যায় প্রায় একই রকম আরেকটি মর্মান্তিক ঘটনা। সে সময়টা ছিল গরমকাল, তাই গ্রামের অনেকেই সকালে ঘুম থেকে উঠেই একবার স্নান করে নিত। তেমনই একদিন গ্রামের নিতাই বলে একজন ভোরবেলা ঘুম থেকে উঠে স্নান করতে সেই পুকুর পাড়ের দিকে যাবে। যা গরম পড়েছে, শরীরটা ঘামে ভিজে একেবারে কেমন হয়ে গেছে। যাই সকাল সকাল পুকুরে ঠান্ডা জলে কয়েকটা ডুব দিয়ে আসি গে। এই বলে সে বাড়ি থেকে পুকুরের দিকে হাঁটতে থাকে। চারিদিকে তখনও ভালোভাবে কিছু দেখা যাচ্ছে না। নিতাই হাঁটতে হাঁটতে পুকুর পাড়ে এসে হাজির হয়। তারপর সে পুকুরের জলে নেমে পড়ে আর বেশ কয়েকটা ডুব দিতে থাকে। ডুব দিয়ে যখন সে পিছন ঘুরে পাড়ে উঠতে যাবে, হঠাৎই তার পা যেন কিসে আটকে পড়ে। সে ওপরে ওঠার চেষ্টা করে কিন্তু উঠতে পারে না। এমন সময় সে একটি হাসির আওয়াজ শুনতে পায়। নিতাই, নিতাই, তুই কোথায় যাচ্ছিস? আয়, আয়, আমার কাছে আয়। নিতাই পুকুরের দিকে ঘুরে দাঁড়ায়, চারিদিকে দেখতে থাকে, কিন্তু সে কাউকেই দেখতে পায় না। এরপরেই নিতাই জলে ডুবে যায়, তাকে আর উঠতে দেখা যায় না। সকাল হয়ে একটু বেলা হলে একে একে গ্রামের অনেকেই পুকুরে স্নান ও অন্যান্য কাজের জন্য আসতে থাকে। তারা এসে দেখে পুকুরের পাড়ের কাছেই জলে কেউ একজন মরে পড়ে আছে। মুখটা জলের মধ্যে গুজে থাকায় প্রথমে কেউ তাকে চিনতে পারে না। গ্রামের মাতব্বর সেখানে এসে সাহস দিলে একজন গিয়ে মৃত শরীরটা সাহস করে সোজা করতেই নিতাইকে দেখতে পেয়ে সবাই চমকে যায়। আর আগের মৃতদেহটির মতোই নিতাইয়ের শরীরটাও বিকৃত করা। এই কয়েকদিনের ব্যবধানে পরপর এরকম দুটি ঘটনা ঘটায় গ্রামের লোকেরা রীতিমতো এবার ভয় পেয়ে যায়। সবাই এই পুকুরে আসাই বন্ধ করে দেয়। বিশেষ কোনো দরকার পড়লে তবেই ওই রাস্তায় রাতের বেলায় কেউ যায়, তবে সঙ্গে দু চারজনকে নিয়ে যায়। আর এরপর থেকেই গ্রামে নানা অঘটন ঘটতে থাকে। সেদিনও হরিহর চাষের কাজে একটু ব্যস্ত ছিল, তাই সে ভোরের দিকেই লাঙল ও গরু নিয়ে মাঠে চাষ করতে বেরিয়ে পড়ে।
পুকুর পাড়ের কাছে রাস্তায় এসে তার একটু ভয় ভয় করছিল, কিন্তু চাষের কথা চিন্তা করে সে আর অন্যদিকে না তাকিয়ে সোজা পথ চলতে থাকে। হঠাৎ করেই সে শুনতে পায় তাকে কেউ যেন পিছন দিক থেকে ডাকছে। হরিহর, হরিহর, এদিকে আয়, এদিকে আয়, আমার কাছে আয়। তবে হরিহর সেদিকে কান না দিয়ে সোজা পথ চলতে থাকে। সে গিয়ে তার জমিতে পৌঁছায়। সে লাঙ্গলটি পাশে রেখে মনে মনে ভাবতে থাকে, যাক বাবা, আজকের মতো তো বেঁচে গেছি। যত কাজই থাকুক, আর কোনোদিন এত সকাল আর বের হব না। এই সব কথা যখন সে চিন্তা করছে, হঠাৎই তার নজর পড়ে মাঠের মধ্যে একটি জমির দিকে। সে তাকিয়ে দেখে কে যেন একজন চাদর মুড়ি দিয়ে মাঠে লাঙল চালাচ্ছে। এই না দেখে হরিহর অবাক হয়ে গেল। সে ভাবলো, এত সকালে জমিতে চাষ করে কে? আমার আগে তো কেউ কোনোদিন জমিতে আসেনি। আর এত গরমের মধ্যে চাদর মুড়ি দিয়ে লাঙল চালাচ্ছে, ব্যাপারটা তো একবার দেখতে হয়। হরিহর সেই জমির দিকে হাঁটতে থাকে। সে কাছাকাছি গিয়ে জোর গলায় বলে ওঠে, এই কে আপনি? এত ভোরবেলায় জমিতে লাঙল দিতে এসেছেন, তার উপর না জানিয়ে আমার জমিতেই লাঙল দিচ্ছেন, আবার এত গরমের মধ্যে চাদর মুড়ি দিয়ে আসেন, ব্যাপারটা কি? কিন্তু লোকটি যেন হরিহরকে কোনো পাত্তাই দিচ্ছে না। সে তার নিজের মতো লাঙল দিয়েই যাচ্ছে। তাই না দেখে হরিহর একটু রেগে গিয়ে এগোতে যাবে, এমন সময় লোকটি হরিহরের দিকে ঘুরে দাঁড়ালো। আর একটা দমকা হাওয়ায় তার মুখের চাদরটা সরে যেতেই হরিহর যা দেখল তা দেখে হরিহর আর সেখানে দাঁড়িয়ে থাকতে পারল না। সে সেখানে দাঁড়িয়ে ঠক ঠক করে কাঁপতে লাগলো। সে দেখল সেদিন সকালে সে যে মৃতদেহটি পুকুরের জলে ভাসতে দেখেছিল, সেই লোকটির বিকৃত অবয়ব তার সামনে দাঁড়িয়ে রয়েছে। তার কি বিভৎস চেহারা, মুখে গায়ে তার বিভিন্ন আঘাতের চিহ্ন। সেখান থেকে টপ টপ করে এখনো তাজা রক্ত পড়ছে। চোখ দুটি লাল হয়ে যেন আগুনের ভাটার মতো জ্বলছে। সেই চোখ থেকেও টপ টপ করে রক্ত পড়ছে। এই দৃশ্য দেখে হরিহর আর দাঁড়িয়ে থাকতে না পেরে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। এরপর সেই অবয়বটি বিলীন হয়ে যায় ও একটা ছায়ামূর্তি হরিহরের শরীরে প্রবেশ করে। তারপরেই হরিহর উঠে দাঁড়ায়। তখন দেখা যায় হরিহরের চোখ রক্তের মতো লাল হয়ে আছে। হরিহর উঠে সোজা গ্রামের দিকে হাঁটতে থাকে। এদিকে সকাল হয়ে গেছে, পূব আকাশে সূর্য উঠে গেছে। রাস্তাঘাটে দু একজন লোকও যাওয়া আসা শুরু করেছে। হরিহরকে এত সকালে আসতে দেখে গ্রামের একজন হরিহরকে বলে, কি রে হরিহর, এত সকাল সকাল কোথা থেকে আসছিস? এই কথা বলতেই হরিহর লোকটির দিকে তাকায়। হরিহরের চোখের দিকে তাকিয়ে লোকটি
ভয় পেয়ে যায়। এরপর হরিহর তার হাত দিয়ে লোকটিকে শূন্যে তুলে ধরে, তারপর দূরে ছুঁড়ে ফেলে দেয়। লোকটি সেখান থেকে কোনো রকমে উঠে ছুটতে থাকে। সে বুঝতে পারে হরিহরের কিছু একটা হয়েছে। সে ছুটতে ছুটতে গ্রামের মাতব্বরের কাছে যায়। সেখানে গিয়ে সে সমস্ত কথা মাতব্বর মশাইকে জানায় এবং গ্রামবাসীরা তার কথা শুনে বুঝতে পারে হরিহরের শরীরে কোনো খারাপ আত্মা ভর করেছে। তাই মাতব্বরের কথা মতো সবাই মিলে একজন তান্ত্রিককে ডেকে আনে। তান্ত্রিক এসে সেই পুকুর পাড়ে গন্ডি কেটে আগুন জ্বালিয়ে বসে। হরিহরকে কয়েকজন ধরে নিয়ে এসে তান্ত্রিকের সামনে বসা। তখন তান্ত্রিককে দেখে হরিহর রাগে মুখ দিয়ে আওয়াজ করতে থাকে, কে তুই বল, আর কেনই বা কাউকে ছাড়বি না? নাকি বোতলের মধ্যে তোকে বন্দি করে রাখবো? বল সব কথা খুলে বল আমাকে। আমি নিতাইয়ের এক আত্মীয়। নিতাই আমার কাছ থেকে অনেকগুলি টাকা ধার নেয়, কয়েকদিনের মধ্যে দিয়ে দেবে বলে, কিন্তু অনেক দিন হয়ে যায় ও আমাকে টাকাগুলো দিচ্ছিল না। এদিকে আমার মেয়ের বিয়ে ঠিক হয়ে যায়, তাই টাকার খুব প্রয়োজন হয়ে পড়েছিল। আমি টাকা পাওয়ার আশায় নিতাইয়ের বাড়িতে আসি, রাতে নিতাই আমাকে মেরে এই পুকুরে ফেলে দিয়ে যায়। তোর সঙ্গে অনেক খারাপ হয়েছে, কিন্তু গ্রামবাসীরা তো তোর কোনো ক্ষতি করেনি, তাহলে তোদের এভাবে শাস্তি দিচ্ছিস কেন? তুই তো নিতাইকে মেরে তোর প্রতিশোধ নিয়েছিস। তান্ত্রিকের এই কথা শুনে হরিহরের মধ্যে থাকা আত্মা কিছুটা শান্ত হয়। আমি চলে যাচ্ছি, আর কোনোদিনও আমি আসবো না। কিন্তু কথা দিতে হবে, আমার পরিবারকে গ্রামবাসীদের কিছু সাহায্য করতে হবে। আমি কথা দিলাম, গ্রামের মাতব্বর লোক পাঠিয়ে তোর পরিবারের খোঁজ নেবে। ঠিক আছে, আমি আসি। এরপর হরিহরের শরীর থেকে একটি অবয়ব বেরিয়ে বাতাসে মিলিয়ে যায়। হরিহর তখনই জ্ঞান হারায়। এরপর থেকে গ্রাম আবার স্বাভাবিক হয়ে যায়, আর কোনো ভয়ও থাকে না। পুকুরটিও আবার আগের মতো গ্রামবাসীরা ব্যবহার করতে থাকে। আমাদের পিএন টুনস চ্যানেলের আরও অন্যান্য গল্পগুলি দেখতে আমাদের পিএন টুনস কার্টুন চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন এবং অল বেল নোটিফিকেশন অন করে রাখুন। এছাড়া আপনারা কি ধরনের গল্প পছন্দ করেন তা আমাদের কমেন্ট বক্সে জানাবেন, আমরা সেই ধরনের গল্প রেডি করে আপনাদের সামনে তুলে ধরব। থ্যাংক ইউ।